কত ধরনের গাছ আপনি দেখছেন আপনার জীবনে? ২০০ রকমের উদ্ভিদ যদি থাকে, প্রত্যেকটাই ওই যে ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে এটা গুরুত্বপূর্ণ হয়? আপনার যদি একটি গাছকে বাঁচিয়ে রাখার সুযোগ থাকে, আপনি কোন গাছটাকে বাঁচাবেন? প্রচুর বড়, বড় বৃক্ষ ছিল আগে। বড় বৃক্ষ হলেই সেটার কুঠুরি থাকত। ন্যাচারালি একটা কুঠুরি হয়ে যেত। সেই কুঠুরির মধ্যে পেঁচা ছিল। গাছটা নাই, পেঁচাটাও নাই। তো ভাই আপনি আপনার জীবনে কি পরিমাণ গাছ লাগিয়েছেন? প্রকৃতিতে একটা ইকোসিস্টেমে অনেক প্রজাতির বৃক্ষ থাকবে, এটাই উচিত এবং এটাই স্বাভাবিক। মধু তো মৌমাছি আপনার জন্য উৎপাদন করে নাই, মধু উৎপাদন করেছিল তার বাচ্চাদের জন্য। যদি ভাই গাছকে প্রশ্ন করার সুযোগ থাকতো, আপনি কি প্রশ্ন করতেন? গাছের প্রতি এক অদম্য ভালোবাসা, যা তাকে দিয়েছে বৃক্ষবন্ধু খ্যাতি। এমনই এক ভালোবাসা যার জন্য ছোটবেলায় পড়াশোনায় মন দিতে পারেনি বলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। আজ তিনি একজন পেশাদার উদ্ভিদ বিজ্ঞানী এবং তার জীবনের প্রতিটি অধ্যায় গাছকে ঘিরেই। আমাদের আজকের গল্পগ্রাফির অতিথি বৃক্ষবন্ধু আজহারুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। রকমারি গল্পগ্রাফির নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই বলেন গাছ মানুষের বন্ধু, কিন্তু আজকে আমাদের গল্পগ্রাফিতে এমন একজন অতিথি এসেছেন যাকে সবাই বলে বৃক্ষবন্ধু। স্বাগত জানাচ্ছি জনাব আজহারুল ইসলাম খানকে। ধন্যবাদ। আমরা তার কাছে শুনবো গাছের গল্প, প্রাণের গল্প। ভাই কেমন আছেন? ভালো আছি। তো ভাইয়া, আপনার শৈশব তো কেটেছে ময়মনসিংহের নান্দাইলে। জি। তো গাছের প্রতি ভালোবাসাটা কি আসলে সেই সময় থেকেই, নাকি এর পরে গিয়ে আসলে? গাছের প্রতি ভালোবাসাটা আমার শুরু হয় আমার জন্মের পর থেকেই। এটাকে ধরা যেতে পারে যে হেরিডিটি অনেকটা। কারণ আমার বাবা গাছ পছন্দ করতেন। উনি বিভিন্ন জায়গায় যখনই সুযোগ পেতেন বিভিন্ন রকমের ফুলের গাছ, এছাড়া বড়, বড় বৃক্ষ, মাঝারি বৃক্ষ, তারপরে বিভিন্ন তৃণলতা, উনি এগুলোকে খুব কদর করতেন, উনি রোপণ করতেন। উনার কাছ থেকেই হেরিডেটিক্যালি এটা আমার পাওয়া। আমি তো নিয়মিত যেহেতু পছন্দ করি শৈশব থেকেই। এছাড়া আরেকটা বিষয় ছিল যে শৈশবটায় আমার কেটেছে গ্রামের, একদম নিভৃত গ্রামে, যেখানটায় তখন বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট পাকা ছিল না, টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, রাস্তা দিয়ে গরুর গাড়ি চলতো, কাদামাখা রাস্তা, গরুর গাড়ি বিকট শব্দে চলতো। ওই যে বিকট শব্দে গরুর গাড়ি চলাটা, এটাও একটা সৌন্দর্য। এই জিনিসগুলি আমাকে খুব আকৃষ্ট করত এবং আমি ছুটে যেতাম। এই দুপুরবেলায় দৌড়ছি, এদিক সেদিক যাচ্ছি, ধরেন পুকুরে নেমেছি গোসল করতে, পুকুরের একটা জলজ কচুরিপানাকে নিয়ে কত কৌতূহল। কেন কচুরিপানার ফুলটা এরম কালার হয়, ফুলের সুগন্ধটা কেমন হয়, কচুরিপানা তুলে নিয়ে একটা বাটির মধ্যে পানি দিয়ে সেইখানে কচুরিপানাটাকে কয়দিন রাখা যায়, এরকম আমাদের স্মৃতিগুলি ছিল শৈশবে। এছাড়া মাছ ধরার একটা খুব শখ ছিল ছোটবেলায়। তো মাছ ধরার শখটা বলতে ওই রকম না যে বড় হয়ে মাছ ধরার যে শখ সেটা না, ছোটবেলার মাছ ধরার শখ ছিল। এই সব উদ্ভিদগুলি দেখার পাশাপাশি ওই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করতো, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আচ্ছা। গ্রামের যে বনফুল, বিভিন্ন রকমের বনফুল হতো, বিভিন্ন রকমের ওয়াইল্ড যে ফ্রুটসগুলি ছিল যেগুলি খাওয়া যেত, সেইগুলি আমরা সারা দিন ধরে খেতাম, এদিক সেদিক ঘুরে ঘুরে এগুলা খেতাম। খেয়ে দিয়ে দেখা যেত এমন অবস্থা হতো দুপুরে ভাত খাওয়াটাই আমাদের হয়তো নষ্ট হয়ে গেছে, এইভাবে খেয়েছি। তো এইগুলি আসলে শৈশবে পেয়েছি। শৈশব থেকে গাছের প্রতি একটা আকর্ষণ ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আবার আমাদের যে এলিমেন্টগুলি, ন্যাচারাল এলিমেন্টগুলি, প্রকৃতির যে জিনিসগুলি সাধারণত থাকে, সব উদ্ভিদগুলি আমরা আশেপাশে পেয়েছি এবং সেইগুলি আমরা খুব নিবিড়ভাবে দেখেছি, কাছ থেকে দেখেছি, যার জন্য ওই গাছের প্রতি দরদ এবং সখ্যতাটা আরও বেশি বেড়ে গেছে। হেরিডেটিক্যালি তো আছেই, এবং পারিপার্শ্বিকতার জন্য এটা আরও বৃদ্ধি পাইছে। তা আপনি পরিবার থেকে কি বাধার মুখে পড়েননি? না, পরিবার থেকে কোনোদিন বাধার মুখে পড়িনি। আমরা তো আসলে ধরেন ছেলেবেলায় যখন গাছপালা নিয়ে খেলছি বা গাছপালা দেখার জন্য এদিক সেদিক, গ্রামের মধ্যেই তো গণ্ডির মধ্যে ছিলাম, ওইখান থেকে তেমন একটা বাধা আসে নাই, বাধা খুব একটা আসে নাই। কিন্তু একটা সময় যে দেখা গেল যে যখন পড়াশোনার চাপ পড়লো, তখন হয়তো এদিকে একটু কনসেন্ট্রেশনটা কমে যেত, এইটুকুই। আপনি তো ভাইয়া পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর কলেজ তো ভাইয়া ছিল হচ্ছে আপনার মধুপুর ML কলেজ, মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আচ্ছা। আর সরকারি শহীদ স্মৃতি কলেজ। সরকারি শহীদ স্মৃতি কলেজ।
কিন্তু ভাই আপনার যেটা হয় আপনার ফ্যামিলিতে যখন কেউ একজন হচ্ছে নতুন একটা পড়াশোনার বাইরে অন্য বিষয়গুলো নিয়ে একটু আগ্রহ প্রকাশ করে, পরিবার থেকে একটু বাধা দেওয়ার চেষ্টা করে বা যে তোমার ফোকাসটা একটু পড়াশোনার দিকেই রাখো। আপনাকেও কি কখনো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে এরকম অনেক সময় যখন আমি আমার পরীক্ষা খুব কাছাকাছি, হুম। দেখা গেছে যে তখনও আমি এই যে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছি, গাছপালা নিয়ে এইটা করছি, গাছের পরিচর্যা ভয় করছি। পেতেন না এই বনে জঙ্গলে? বনে জঙ্গলে না, তখন ছোটবেলায় ভয়টা ছিল না। ভয়টা ছিল না, তখন এই যে ঝোপের ভিতর যে ঢুকতাম, বিভিন্ন জায়গায় ঢুকে বিভিন্ন রকমের পাখির বাসা, টুনটুনি পাখির বাসা, ঘুঘু পাখির বাসা, টিয়া পাখির বাসা, এইগুলো আমরা খুব উপভোগ করেছি ছোট সময়ে। এখন তো ধরেন পরিবেশটা এরকম হয়ে গেছে যে আমাদের দেখেন বাংলাদেশের বিশেষ করে গাছপালার সংখ্যা কমছে, ঝোপঝাড়ের সংখ্যা কমছে, বনের সংখ্যা কমছে, পাখিদের উপস্থিতিও অনেক কম। হ্যাঁ। কারণ পাখিদের খাবার নেই। পাখিদের খাবার না থাকার কারণ হচ্ছে এটার জন্য মানুষ দায়ী। আমরা সেই তাদের যে বাসস্থানটা যেটুকু দেওয়ার কথা আমরা তো সেটুকু দিতে পারিনি। দেখেন আপনি একটা জিনিস একটু যদি দেখেন, বাংলাদেশে একটা সময় প্রায় সব জায়গাতেই সন্ধ্যা হইলেই পেঁচা ডাকতো। ডাকতো? পেঁচা ডাকতো, এটাকে অশুভ পাখি বলা হতো, অশুভ ডাক বলা হতো। কিন্তু পেঁচা অশুভ না, এটাকে একটা মিথ হিসাবে মানুষ আসলে ছড়িয়ে দিয়েছে। পেঁচা ডাকতো, এই যে পেঁচাটা, এই পেঁচা সন্ধ্যার পর সে খাবারের সন্ধানে বের হতো। সন্ধ্যার পর যখন একটা পেঁচা খাবারের সন্ধানে বের হতো, পেঁচার খাবার ছিল ইঁদুর। ধান ক্ষেতের ইঁদুরগুলি সে ধরে খেত। ধান ক্ষেতের ইঁদুরগুলি যখন সে ধরে খেত, তখন ইঁদুর আর ধানটা কেটে ধান নষ্ট করতে পারত না। তার ফলে কি হলো, প্রাকৃতিক ইঁদুর নিধনকারী হচ্ছে পেঁচা। আচ্ছা। তো সেই পেঁচা তো এখন নাই, আমরা পেঁচা ধ্বংস করে দিয়েছি, পেঁচার বাসস্থান দিতে পারি নাই, পেঁচার খাবার নাই। পেঁচার খাবার নাই বলতে ইঁদুরকে আমরা মেরে ফেলছি কিভাবে? কীটনাশক দিয়ে। কীটনাশক দিয়ে মারতে যেয়ে যে মনে করেন একটা ইঁদুরকে কি পরিমাণ আপনি ডোজে তাকে কীটনাশক দিবেন, এই ডোজটা যদি সাব থেরাপিউটিক ডোজ হয়ে যায়, অর্থাৎ লিথাল ডোজে না পৌঁছে, তাহলে ইঁদুরটা মরে না। সাব থেরাপিউটিক ডোজ হয়ে গেলেই ইঁদুরটা মরে না, না মরে কোনো অবস্থাতে সে বেঁচে থাকে। সন্ধ্যাবেলায় যখন এই যে পেঁচা তার খাবারের সন্ধানে ধান খেতে যখন ইঁদুর ধরতে গেছে, এই ইঁদুরটাকে ধরে খাইছে, খায় পেঁচাটা মরে গেছে। এইভাবে তো গেল খাবার দিয়ে। মানে আমরা হচ্ছে যে নেচারে যে ব্যালেন্সটা ছিল সেটাকে হচ্ছে আমরা নষ্ট করছি প্রতিনিয়ত। দেখুন আপনি আজকে, আমি আজকে যে শার্টটা পরে আছি, আপনি যে শার্টটা পরে আছেন, এই কটন, এটা তো উদ্ভিদ থেকেই। নেচার, উদ্ভিদ। দেখেন আপনি একটা বৃক্ষকে কেন কাটবেন না? অবশ্যই কাটবেন। একটা বৃক্ষ অবশ্যই কাটবেন আপনার প্রয়োজনে, কিন্তু আপনি যখন আপনার প্রয়োজনে কাটবেন বৃক্ষটাকে, কাটার আগে একটা প্ল্যান করে কাটতে হবে। আমি বৃক্ষটাকে কেটে আমি একটা ফার্নিচার বানালাম আমার প্রয়োজনে, তো এইখানে আমি কি করব, তার প্রতিস্থাপন কি দিয়ে করব, করে তারপরে করেন। কিন্তু আপনার কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই, একটা বৃক্ষ কেটে নিয়ে আপনি করলেন, ওইখানে আর কোনো বৃক্ষরোপণ করলেন না, জায়গাটা শূন্য করে থাকলো, এইটা হচ্ছে সমস্যা। না, ছোটবেলা আমরা তো বইয়ে পড়তাম যে কোনো একটা জায়গায় 25% তার বনভূমি থাকতে হয়। নাই তো এখন। এখন তো নাই। নাই। তো এটার ফলে যে আসলে ভাই দীর্ঘমেয়াদী প্রভাব যে পড়তে পারে, তো সামষ্টিক এই সচেতনতার তো নিশ্চয় অভাব আছে। তো এই জায়গায় কেন আমরা ফেল করলাম? এইখানে আসলে হচ্ছে আমাদের শিক্ষার, আমাদের বইয়ে তো ভাই ঠিকই ছিল যে 25% বনভূমি থাকতে হবে, এইখানে হচ্ছে আমাদের গাছ কাটলে 2টা গাছ লাগাইতে হবে। এখানে আমাদের ব্যবসা, এখানে আমাদের অর্থনৈতিক বিষয়, এখানে আমাদের অজ্ঞতা, এখানে আমাদের উদাসীনতা, সব কিছু দায়ী। পারিবারিক সামগ্রিকভাবে যদি আপনি ধরেন, এটাকে ধরে নিতে পারেন আপনি যে সোশ্যালি এবং পারিবারিকভাবে সেই শিক্ষাটা আসে নাই। যেমন আপনাকে আপনার পরিবার থেকে একটা গাছের সম্পর্কে গুরুত্বটা শেখায় নেই, স্কুলগুলিতে শেখায় নেই। আপনি দেখেন, আমার যেটা ধারণা এবং আমার যেটা বিশ্বাস, আমি মনে করি যে স্কুলগুলিতে প্রত্যেকটা বাচ্চাকে যখন, একটা কথায় আছে, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকিলে করে ঠাস ঠাস। যখন একটা বাচ্চার বয়স খুব ছোট, ক্লাস 1-এ বা বেবিতে পড়ে, তখনই তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব, তখনই তাকে উদ্ভিদ রোপণের প্রতি তাকে ডেভোটেট করা, উদ্ভিদের প্রতি, বৃক্ষের প্রতি তাকে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাওয়া, এইগুলি করা উচিত। কেন দেখেন, আমাদের
যে নদীগুলি আছে, জি। আপনারা হয়তো ছোটবেলায় পড়েছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে কবিতাটা আমাদের পড়াইতো, স্যার পড়া দিয়ে দিত, আমরা অন্ধের মতো মুখস্থ করতাম। নদী কীরকম জিনিস, চলে বাঁকে বাঁকে, কীরকম বাঁকে বাঁকে চলে এটাও জানি না। কারণ এই যে ছোট বাচ্চাটাকে যদি আপনি নদীর ধারে নিয়ে যায় বলেন যে বাবা দেখো এইটা হচ্ছে নদী, এই নদী চলে বাঁকে বাঁকে এইভাবে, তাকে যদি এভাবে শিখান তাহলে নদীর প্রতি তার একটা দরদ সৃষ্টি হবে। তাকে যদি একটা উদ্ভিদের পাশে নিয়ে বলেন যে এই উদ্ভিদটা তোমাকে এইভাবে অক্সিজেন দেয়, এই উদ্ভিদটা আমাদের এইভাবে উপকার করে, উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, হয়তো বা অর্থনৈতিক গুরুত্বটা সে বুঝবে না, কিন্তু এই উদ্ভিদটা তোমার এই উপকার করে, এই উদ্ভিদ না থাকলে কি হবে, উদ্ভিদ থাকলে কি হবে, এই যে বিষয়গুলি যখন ছোট বাচ্চাদেরকে আপনি দিবেন, ওইটা তার মেমোরিতে, যে তার স্টোরেজে যে সেভ হবে, এটা কিন্তু ডিলিট হবে না কোনোদিন, রয়ে যাবে এটা। হ্যাঁ রয়ে যাবে। তো আমরা সেইটা দিন, এই যে আমাদের ছোট নদী পড়ছি কোন সময়, এই এখন দেখেন 4টা লাইন বলতে পারছি, আমি তো এরপরে আর এটা পরে দেখিনি, সেই ছোটবেলায় পড়া হয়েছে। ওইটা যে মেমোরিতে যে সেভ হয়েছিল সেভ অবস্থায় আছে। তো বাচ্চাদেরকে ওই জিনিসটা যদি দেওয়া হয় তাহলে আমাদের পরিবেশের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশটা সবুজ রাখার জন্য শুরু থেকে শুরু হবে। কারণ এখন একটা কথা তো ভাই প্রায়ই শোনা যাচ্ছে যে ঢাকার বাতাস সবচেয়ে হচ্ছে দূষিত বাতাস। তা এই দূষিত জিনিসটাকে তো বিশুদ্ধ করতে হলে আমাদের হচ্ছে প্রচুর গাছ লাগাতে হবে। এর এক্স্যাক্টলি, কি কোনো বিকল্প আছে? এর কোনো বিকল্প নেই। বাট এখন যেটা দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় হচ্ছে এয়ার পিউরিফায়ারের বিজনেস ডেফিনেটলি গ্রোয়িং। আমাদের স্টুডিওতেও এয়ার পিউরিফায়ার ব্যবহার করতেছি। গাছ এটা যে একটা ধরেন এয়ার পিউরিফিকেশনে কাজ করতো, সেই জিনিসটা হয়তো আমাদের নাই, কমে গেছে। তো এখন যেটার জন্য ধরেন এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির জন্য আমাদের এই প্রজন্মকে আমাদের শিক্ষা দিতে হবে, এই প্রজন্মকে শিক্ষা দিতে হবে। আমরা আমাদের যে কাজটা করা উচিত, প্রজন্মকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি কি করবা, কি করলে তোমার পরিবেশ ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকলে তুমি কিভাবে ভালো থাকবা, পরিবেশ ভালো না থাকলে, নষ্ট হয়ে গেলে তুমি কিভাবে খারাপ থাকবা। এই বিষয়গুলি বাচ্চাদেরকে শিখাইলে আমার ধারণা যে ধীরে ধীরে এটা ডেভেলপ, অবস্থাটা পরিবর্তন হবে। হবে। তো ভাই আপনি তো জীবনে প্রচুর গাছ দেখেন, কেমন হতে পারে, কত ধরনের গাছ আপনি দেখছেন আপনার জীবনে? আমি অনেক, আসলে এটা তো আসলে সংখ্যাটা এভাবে কখনো হিসাব করে রাখা হয় নাই। তো অনেক ধরনের গাছেই তো দেখেছি, বা অনেকেই হয়তো দেখেন নাই, এরকম গাছও আমি দেখেছি। তো বিশেষ করে যেহেতু গাছপালা পছন্দ করি, একটা ছোট্ট তৃণ হইলেও যখন এটাতে ফুল ফুটে দেখতে ভালো লাগে, এটা হলো ভালো লাগা থেকে হয় আর কি। বাট এরকম কোনো গাছ পেয়েছেন যে খুব বৈচিত্র্যময় বা বিচিত্র কিছু গাছ সম্পর্কে যদি ভাই আমাদের কিছু গল্প শোনাতেন? যেমন দেখেন, একটা গাছ যে আপনার উদ্দীপনায় সাড়া দেয়, জি, এটা তো আমরা বইয়ে পড়েছি বিভিন্ন, লজ্জাপতি গাছ টাচ করলে সাড়া দেয়, সাড়া দিচ্ছে। কিন্তু লজ্জাপতি গাছে আপনি টাচ করবেন, যখন ছুঁইবেন তখন সে লজ্জা পেয়ে, যেটা বলা হয় আর কি, এটার অন্য সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সে তখন পাতাগুলি চুপসে যায়। এছাড়া কিছু উদ্ভিদ আছে, ধরেন যেমন তুরুক চন্ডাল যে গাছটা আছে, এটা আপনারা হয়তো তুরুক চন্ডাল, আচ্ছা, এইটার আপনার নাম শুনছেন কিনা, এইটার পাশে যে যদি আপনি জোরে শব্দ করেন, তুরি বাজান, তাহলে গাছের পাতাগুলি আস্তে করে, টেলিগ্রাফ প্ল্যান্ট বলা হয় এটারে, এরকম নোডের মতো এরকম করে নড়তে থাকে। তো এই যে গাছের যে কিছু বৈশিষ্ট্য, এগুলি খুব কাছ থেকে যদি কেউ দেখে এবং তাকে যদি দেখিয়ে দেওয়া যায়, তাহলে সে খুব মজা পাবে এবং দেখবে। তো এইসব জিনিসগুলি আসলে হয় কি, এটা ঔষধি গাছ, বিভিন্ন ঔষধি গাছ, এই ঔষধি গাছগুলি যদি আমাদের থাকে, তাহলে আমাদের দেশের বিশেষ করে বিভিন্ন যে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলিও তো এই থেকে অনেক কাজ করতে পারে। এছাড়া আমাদের ঔষধের জন্য অনেক কাজে লাগতে পারে। তো এই বিষয়গুলি আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ভাই গাছগুলোকে কি শুধু হচ্ছে এমনি গাছের কোন বিষয়গুলোকে আপনি পর্যবেক্ষণ করেন? ওইটা কি কোনো বৈজ্ঞানিক কোনো দৃষ্টিকোণ থাকে, নাকি হচ্ছে অন্য কোনো পারপাস থাকে? বা আমি সাধারণত যে কাজটা, আমার ব্যক্তিগতভাবে আমি যে কাজটা করছি, সেটা হচ্ছে একটা উদ্ভিদকে মানুষের কাছে পরিচিতি করিয়ে দেওয়া, এবং সেটার কিছু ঔষধি গুণ তাকে জানানো, সেটার গুরুত্বটা তাকে জানানো, এবং অ্যাজ ওয়েল এজ যে শুধু সিনিয়র পিপল না, যদি বাচ্চারাও যেহেতু দেখে, তাদেরকেও এইটার জ্ঞানটা তাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, যেন তারা এই যে গাছের গুরুত্বটা তারা জানতে পারে,
গাছের গুরুত্বটা জানতে পারলে তারা হয়তো একটু সচেতন হবে ভবিষ্যতে, যে এই গাছটাকে হয়তো টিকিয়ে রাখতে হবে, বা এই গাছটাকে কিছু করা যাবে না, বা যে কোনো গাছ হোক, একটা উদ্ভিদ হইলেই তাকে টিকিয়ে রাখা উচিত, কিন্তু আপনার জীবন দিয়ে না, আপনার জীবনটাকে ঠিক রেখে। অর্থাৎ আপনার এমন একটা গাছ আছে যে এখানে এই গাছটা আপনার রাখলে আপনার জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে। আপনার একটা বাড়ি করতে পারছেন না, এক্সাম্পল, আপনার জায়গা আছে একটা ছোট্ট জায়গা, জি। এখানে একটা বাড়ি করবেন, তার মাঝখানে একটা গাছ আছে, আপনি বাড়ি করতে পারছেন না। গাছটা যদি বিশাল বড় হয় তাহলে উঠায় নেওয়া যাবে না, কিন্তু গাছটা ছোট সাইজের, যদি উঠায় নেওয়া সম্ভব হয় উঠিয়ে নিয়ে নেন, অন্য জায়গায় পাশে দেন, কিন্তু বিশাল বড় হলে উঠায় নেওয়া যাবে না, তখন আপনার তো বাড়ি বানাইতে হবে। তো আপনি বাড়িটা বানান, গাছটা কাটেন, কিন্তু এইটার জন্য আপনি রিপ্লেস করেন আরো 2-3টা গাছ করে, তারপরে কাজটা করেন। এইটাই হচ্ছে আমার মেসেজ, যে আপনি গাছটাকে যতদূর সম্ভব পারেন টিকিয়ে রাখার চেষ্টা করেন। যদি আপনার এই গাছটার জন্য আপনার বাড়িটা একেবারেই হবে না, ধরে নেন আপনার 1% জায়গা, সাপোজ একটা উদাহরণ দিলাম, 1% জায়গার ঠিক মিডিলে একটা গাছ, আপনি কি করবেন? বাড়ি হবে আপনার? না, হবে না। তো আপনি যদি এটাকে যদি গাছটা ছোট হয় তাহলে গাছটাকে উঠিয়ে ফেলেন, উঠিয়ে অন্য জায়গায় দেন। আর যদি গাছটা ছোট না হয়, অনেক বড় হয়, তাহলে সেই গাছটাকে কাটেন, আপনার তো বাড়ি লাগবে, হ্যাঁ, আগে বাড়িটা তৈরি করেন, তারপরে আপনি অন্য জায়গায় সুন্দর করে আর 2টা গাছ রোপণ করেন। তো এই বিষয়গুলি হচ্ছে আমাদের বোঝা উচিত। আমাদের এই বিষয়গুলি নিয়ে আমি সাধারণত মানুষকে বোঝানোর চেষ্টা করি যে গাছ মানুষকে উপকার করবে অবশ্যই, এবং আপনি যদি গাছের কদর করেন, গাছ আপনাকে নিশ্চিত আপনাকে ফেরত দিবে, আপনার ক্ষতি করবে না। আপনি কি ফেরত পেয়েছেন ভাইয়া? জি, আপনি কি ফেরত পেয়েছেন? আমি ফেরত পেয়েছি, যেমন ধরেন আমাকে যদি বলেন, আমি যা ফেরত পেয়েছি তা কোটি কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। যেমন আমার শান্তি, আপনি দিতে পারবেন না। আমাকে যদি কেউ বলে যে একজন মানুষ এসে বলল, ভাই আমি শান্তি পাচ্ছি না, কোনো দিকেই উনি শান্তি পায় না, কোনো জায়গায় যেয়ে উনি শান্তি খুঁজে পায় না, আপনি তাকে শান্তি দিতে পারবেন না তো। কিন্তু আমি শান্তি খুঁজে পাই কোথায়? আমি গাছের কাছে গেলে, আমি জঙ্গলে গেলে, আমি প্রকৃতির কাছে যেয়ে বসে একটু প্রকৃতিকে উপভোগ করলে, প্রকৃতি পাখি 2টা ডাকছে ওইখানে বসে কথা শুনলে, এই যে শান্তিটুকু কোটি টাকাতে তো কিনতে পারবো না আমি। না, আমার জন্য এটা স্পেশালি আমার জন্য, আপনার জন্য না, আরেকজনের জন্য না, মেবি তার জন্য হতে পারে, কিন্তু এই যে শান্তিটুকু আপনি কোটি কোটি টাকাতে কিনতে পারবেন না। দেখেন, আমি প্রতিদিন কোনো না কোনো জায়গায়, কোনো গাছের তলে, কোনো নদীর পাশে, কোনো জঙ্গলে, কোনো ঝোপের পাশে, কোনো একটা ফুলের পাশে যে বসে একটু দেখি, ছোট্ট একটা ফুল দেখতে পারছি না, মোবাইলের বা ক্যামেরার লেন্সটাতে বড় করে দেখার চেষ্টা করি, ভিতরের পুংকেশর দেখার চেষ্টা করি, পরাগরেণুগুলি দেখার চেষ্টা করি, গর্ভমুণ্ডটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার খোরাক, যেটা আপনার জন্য হয়তো না, আপনার জন্য হয়তো কম্পিউটার নিয়ে বসে কিছু একটা দেখা, কিন্তু আমার জন্য এটা। সো দ্যাট বিষয়টা আপেক্ষিক। বিষয়টা আপেক্ষিক বলতে এরকম, যেমন আমাকে 10 কোটি টাকা দিলেও আমি এত ভালো থাকতাম না, আমি এখন যে কাজটা করে যেভাবে ভালো আছি। বাট এই যে ভালো থাকার উপলব্ধিটা, এটা কি ভাই আপনি পরে এসে রিয়েলাইজ করেছেন? এটা আমি প্রথম থেকেই আমার জীবনের শুরু থেকেই আমি গাছের পরিচর্যা করতাম, গাছ রোপণ করতাম, গাছের পোকা তাড়ানোর জন্য কি করা যায় সেটা করতাম, আমি এগুলো করেছি আগে থেকেই। তো ভাই এই যে একটা মজার প্রশ্ন করতে চাই, ধরেন আপনি যদি কখনো গাছ হতেন তাহলে কোন গাছটা হতেন? হ্যাঁ, এই বিষয়টা তো আসলে খুব ইন্টারেস্টিং। আমি যদি গাছ হতাম, আমাকে যদি বলেন আপনি যদি গাছ হতেন কোন গাছটা হতেন, আমি একটা গাছের নামও বাদ দিতে পারবো না। যদি একটাই অপশন দেওয়া হয় যে আপনি একটা গাছে হতে পারবেন, এটা খুব কঠিন প্রশ্ন। তবে আমি সুবিশাল বৃক্ষ হতাম, একটা বিশাল বৃক্ষ, পৃথিবীতে সবচেয়ে বড় বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ, যেটা এখন ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, আমি বইলাম গাছ হয়ে বসে থাকতাম। বইলাম বিশাল উঁচু বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ বাংলাদেশের, ধরেন ওইটা মনে করেন যে বনে থাকবে, যে জঙ্গলে থাকবে, অনেক পরিমাণ অক্সিজেন দিতে পারে অনেকভাবে। আবার অনেকে বলে যে আমি বটবৃক্ষ হইতাম। বটবৃক্ষও বেশ সুন্দর, কারণ বটবৃক্ষ এত বড় হয় যে বটবৃক্ষ বিশাল বড় হয় এবং টিকেও থাকে তো অনেক দিন টিকে। তা আপনি যদি আমাকে অপশন দেন তাহলে বটবৃক্ষ হতে চাই, অনেক দিন টিকে, বিকজ এটা ধীরে ধীরে এক্সপ্যান্ড করে,
গাছটা। জি। এবং এটাতে যেহেতু গাছ বড়, গাছের পাতার সংখ্যাও বেশি। পাতার সংখ্যা বেশি হলে তাহলে বিষয়টা কি, পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণ বেশি করতে পারে, অক্সিজেনও বেশি দেয়। গাছ যেহেতু বড়, ফলের পরিমাণ বেশি, ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হয়, বন্যপ্রাণীরা ওইখান থেকেই এর ফল খেয়ে বেঁচে থাকে, আবার অনেক বেশি ফল হয়। আবাসও করতে পারে গাছে। হ্যাঁ, গাছের নিচে বসবাসও করতে পারে, সুন্দর ছায়াতলে সুন্দর একটা ঘর বানায়া থাকতে পারে। এবং আমরা আমাদের গ্রামে দেখতাম যে ওই বট গাছকে ঘিরে আবার মিথ থাকতো কিছু। এইটা ধরেন বট গাছকে ঘিরে অনেকেই অনেক কিছু করে, যেগুলি অনেকগুলি করা উচিত না। একটা গাছ তো আপনাকে কখনো এরকম কিছু দিতে পারবে না, তার নিজস্ব তার ওই ইয়েটা নাই, নিজস্বতা নাই, ওইটা দিতে পারবে না। তবে হ্যাঁ, গাছের তলে আপনি শীতল থাকার জন্য একটা ছোট ঘর বানাইতে পারেন, একটা বাড়ি করতে পারেন, ছোট একটা বসার ঘর তৈরি করতে পারেন গাছের তলে, কতক্ষণের জন্য বসে বিশ্রাম করতে পারেন। আবার বট গাছ তলে অনেক সময় দেখবেন যে হাট বাজার হয়, অনেকে আবার হচ্ছে যে গ্রাম্য যে সালিশি, গ্রাম্য দরবার সালিশি গুলো হচ্ছে, দোকান হয়, এগুলা বিভিন্ন কেন্দ্রগুলি বট গাছকে কেন্দ্র করে হয়, একটা কমিউনিটি প্লেস হয়ে যায়। তো এটাকে কখনো এইরকম কিছু করা উচিত না যেটা কিনা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এদিকে না যাওয়াই ভালো থাক। আচ্ছা, তো ভাইয়া আপনি তো নিশ্চয়ই বেশ কিছু বিরল গাছ দেখার সুযোগ আপনার হয়েছে বাংলাদেশে, যেগুলো বিরল প্রজাতির কিছু গাছ, তো সেগুলো সম্পর্কে যদি ভাই একটু বলতেন। বাংলাদেশে বিরল গাছ বলতে ধরেন পারুলটা তো একদম একেবারেই আপনার বিলুপ্ত হয়ে গেছে। এখন ধরেন পারুল, যেটা আমরা অনেকেই দেখবেন যে বলে দেবে আপনাকে পারুল, কিন্তু এটা পারুল না। আচ্ছা, এটা হচ্ছে ধারমারা নামে একটা গাছ আছে, বৃক্ষ আছে, ওইটাকে পারুল বলে চালিয়ে দেয়। পারুল আসলে বাংলাদেশে এক দুটো জায়গায় থাকতে পারে, মধুপুর বনে হয়তো এক দুটা গাছ থাকতে পারে। আর হলো যদি বলেন রক্তচন্দন, যেটা রক্তচন্দন গাছটা বাংলাদেশে খুব কম আছে, খুবই কম। আচ্ছা, খুবই কম। মধুপুরের দিকে মনে হয় একটা গাছ আছে, অর্থাৎ এটা খুব দুর্লভ গাছ। আপনি নিশ্চয়ই রক্তচন্দন সম্পর্কে জানেন যে কাঠ হয় টুকটুকে লাল, এবং রক্তচন্দনের কাণ্ডটা যদি চিরে দেন কিছু দিয়ে, রক্তের মতো একদম অনর্গল পড়তে থাকে। আচ্ছা, ঝরতে থাকে। তো এই জন্য এই কাঠটা খুব দামি কাঠ। তো এই রক্তচন্দন বিশেষ করে বাংলাদেশে মধুপুরেই আছে। আচ্ছা, ওকে। আপনি ভাই এই গাছ দেখার উছিলায় তো মোটামুটি সারা বাংলাদেশ কি ঘোরা হয়েছে, বা কতগুলো জায়গা? বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি আমি গাছ দেখা। এছাড়া আমি শুধু বাংলাদেশ না, আমি বিশ্বের বেশ কয়েকটা বোটানিক্যাল গার্ডেনেও গেছি। আপনার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? হ্যাঁ, চমৎকার। তো ওখানকার ধরেন আমি ওই কর্ণাটকে কয়েকটা বোটানিক্যাল গার্ডেনে আমি গেছি। কর্ণাটকে, তামিলনাড়ুতে গেছি কয়েকটা বোটানিক্যাল গার্ডেনে। তারপরে কর্ণাটকের উটি একটা বোটানিক্যাল গার্ডেন আছে, উটিতে গেছি। ওখানে ওই গার্ডেনগুলি অত্যন্ত সুন্দর, বেশ দর্শনীয় স্থান। তো এইগুলা আসলে বিখ্যাত গার্ডেন, যেটা বাংলাদেশে আমাদের এদের মতো এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আমাদের এখনো হয়ে ওঠেনি। এই গার্ডেনগুলি বিশেষ করে আমি একটা গার্ডেনে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে। আচ্ছা, অস্ট্রেলিয়াতে একটা বোটানিক্যাল গার্ডেনে ঢুকেছিলাম। তো ওই গার্ডেনটা ছিল চমৎকার, দেখার মতো বোটানিক্যাল গার্ডেন। ওইটার সিস্টেম এত চমৎকার, ওদের বাগানটা ওইসব ঘুরে দেখা একদিনে সম্ভব না। কারণ আপনি একটা বোটানিক্যাল গার্ডেন বা একটা জঙ্গলে 1 দিন 2 দিন 10 দিনের দেখার বিষয় না, এটাতে ধরেন 6 মাসেও শেষ করতে পারবেন না। সো দ্যাট আমি ওখানে গেছি মাত্র 5-7 দিন 10 দিনের জন্য, আমি আর কি দেখতে পারবো। তবে একটা ধারণা নিয়ে আসছি যে এটা এরকম সুন্দর। আপনাকে ভাই ঔষধি গাছগুলো কেমন টানে, বা আপনার? ঔষধি গাছ তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে দেখেন, আজকে আপনি এই যে অর্থকরী চা পান করতেছেন, চা এটা তো একটা গাছের থেকে নির্যাস। তো এই চা বাংলাদেশে কি পরিমাণ সমাদৃত, আপনি একবার ভাবেন যে চা কফি এই দুটা স্টপ হয়ে যাবে, মানুষ তো মনে হয় খুব বিরক্ত হয়ে যাবে। তো কত অর্থকরী একটা উদ্ভিদ। তো চায়ের তো খারাপ দিক আছে কিছু, ভালো দিকও তো আছে। তো আপনি খারাপ দিক বলতে আপনি মনে করেন দিনের মধ্যে একদিনে আপনি 10 লিটার পানি 20 লিটার পানি খাইলেন, কিডনির উপর প্রেশার পড়বে। কারণ হচ্ছে
পানির ওপর নাম জীবন, জীবন। বিশুদ্ধ পানির ওপর নাম জীবন। বিশুদ্ধ পানি খেলেন তাহলে কিডনির উপর চাপ পড়বে। চাপ পড়বে। সুতরাং অতিরিক্ত সব কিছুই খারাপ। হুম। এই চা অতিরিক্ত খারাপ, কিন্তু পরিমিত পরিমাণ হলে, গ্রিন টি হলে, ঠিক আছে। রটি হলে, গ্রিন টি হলে, এটা আপনার বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার ধরেন, দেখেন আপনি তুলসী, আপনার বাড়িতে 4টা তুলসী গাছ যদি থাকে, ঠান্ডায় আপনি শীতের দিন সকালবেলায় তুলসী পাতা তুলে পানির মধ্যে দিয়ে গরম করে একটু মধু দিয়ে খেয়ে নেন, হ্যাঁ, চমৎকার কাজ করে। আপনার বাড়িতে কথায় আছে এরকম যে যার বাড়িতে একটা অর্জুন গাছ আছে, যেটাকে রোগ বেলায় আর বাড়িতে আসবে না। যার বাড়িতে একটা অর্জুন গাছ আছে তার বাড়িতে ডাক্তার আছে একজন। এই অর্জুন গাছটাই ডাক্তার, অন্য ডাক্তারের প্রয়োজন হয় না, যেটাকে টার্মিনালিয়া অর্জুনা বলা হয়। এই যে অর্জুন গাছের ছাল কত উপকারী মানুষের জন্য। তো এই বিষয়গুলি তো আগে ছিল। আগে মানুষজন বাড়িতে, আপনি দেখেন চিন্তা করে, আপনার দাদি, আপনার নানি, আপনার মা হয়তোবা ওনারা করতেন কি, বাচ্চাটার অসুখ হয়েছে, আচ্ছা একটু মধুর সাথে একটু তুলসী পাতার রস খাওয়াতো, হ্যাঁ, দরকার নাই অ্যান্টিহিস্টামিন খাওয়ানোর, এই ওষুধ খাওয়ানোর দরকার নেই, ওর এটা করো। আগে প্রাকৃতিক ভাবেই চেষ্টা করতো। তারপর শিশু গাছের পাতা হচ্ছে যে বেটে হচ্ছে খাওয়াতো। আপনার ছোটবেলায় আমাদের পরিষ্কার মনে আছে, ছোটবেলায় কৃমি হইলে যেটা নিম পাতা, ভাট গাছের পাতা, যেটা ভাট গাছ, ভাট, আচ্ছা, যেটাকে এখন যেটা এই ইয়ার সময়, বিশেষ করে ফাল্গুন মাসে, যেটা বনে জঙ্গলে এমনিতেই ফুল ফুটে থাকে, ভাট ফুল, এই ভাটের কচি পাতা ছেঁচে রস বের করে এরম এক গ্লাসের মধ্যে দিয়ে খাওয়াইতো। বিষাদ একটা খাবার, মানে গন্ধের চুটে মনে হইতো যেন আশেপাশে না যাই, কৃমি চলে যেত। এই ভাটের পাতা ছোট সময় দেখতাম আমাদের বাড়িতে মনে করেন আমার বড় বোন, আমার যদিও বড় বোন নেই, বা বড় বয়োজ্যেষ্ঠ, একটু বয়স হয়েছে, তাদের মাথায় উকুন হয়েছে, ভাটের পাতা পিষে সেটা বের করে মাথার মধ্যে দিয়ে রাখতো, ঘন্টা দিয়ে পরে ধুয়ে ফেলতো, উকুন চলে যেত। তো এখন কেউ কি এটা ইউজ করে? কেন করবে না? কারণ হচ্ছে আমরা এটা জানি না তো, ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি নাই। কোথায় যেন একটা শিকলটা ছিঁড়ে গেছে, শিকলটা কোথাও ছিঁড়ে গেছে, শিকলটা ছিঁড়ে যাওয়ার পরে এখন আর এটা হচ্ছে না। আমাদের তো এটা দরকার। একটা জায়গায় ভাইয়া, আমি জানি না আমি রাইট অর রং, একটা জায়গায় হতেছে মানুষের জীবন তো আসলে সবসময় শহরমুখী। আমরা যখনই গ্রাম থেকে শহরে চলে আসছি, আমাদের জায়গা খুবই লিমিটেড হয়ে গেছে। আমরা 4 দেয়ালের বাইরে আসলে দেখার সুযোগটা আমাদের কমে গেছে। এইটা ধরেন আগেও তো শহর ছিল, তো বাড়ির চারপাশে কিছুটা হলেও জায়গা ছিল। শহর, হ্যাঁ, আগের শহরের বাড়িগুলি অন্যরকম ছিল। না, যাই হোক, এটা হইলেও মনে করেন গ্রামের বাড়িগুলি তো আমাদের এখন আর একদম নষ্ট হয়ে যায় নাই, নষ্ট হয় নাই। তো এই বাড়িগুলিতে আমরা এটা করতে পারি। দেখেন আসলে আপনি আজকে এখান থেকে মনে করেন আপনি উত্তরায় যাবেন, আপনি যাইবেন, যেতে হবে আপনাকে, এই যে মনস্থির যে করলেন, এইটাই যাওয়া, মানে যেতেই হবে যেতেই হবে আমাকে, আপনি যাবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে যাচ্ছি, হচ্ছে না, তাহলে আপনার যাওয়া হবে না। সুতরাং আপনাকে আগে মনস্থির করতে হবে যে আমি আমার বাড়িতে আমার 10 জনকে দিয়ে তো আবার চিন্তা করে আমি পারবো না, আমি আমার বাড়িটাকে আমি সবুজ রাখবো। এরকম যদি 10 জন চিন্তা করে একটা গ্রামের, তাহলেই তো গ্রামটা সবুজ। এরকম যদি 10টা গ্রাম চিন্তা করে, তাহলে তো ইউনিয়নটা সবুজ। এভাবে যদি 10টা ইউনিয়ন করে, তাহলে তো থানাটা সবুজ, উপজেলাটা সবুজ। এরকম যদি 50টা উপজেলা করে, তাহলে তো একটা ডিভিশন, একটা জেলা ঠিক হয়ে যায়। এইরকম করে ধাপে ধাপে তো এটা হতে হবে। এখন তো একটা টেন্ডেন্সি মানুষের তো দেখা যাচ্ছে ছাদ বাগান করার, তো কিছুটা হলেও মানুষ হয়তো অ্যাওয়ার হয়েছে, যে একটু সচেতনতা তার ভিতরে চলে আসছে, যে একটু ছাদ বাগানে আমি কিছু গাছ লাগাতে পারি। এখন কেউ যদি ভাই আপনার কাছে পরামর্শ চায় যে আমি আমার বাড়ির চারপাশে কি ধরনের গাছ লাগাতে পারি বা কোন গাছগুলোকে আমি বিবেচনা করব, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? ছাদে যদি গাছ রোপণ করতে চান, জি, ছাদের প্রথমেই হচ্ছে যে ছাদে বিশাল আকার বৃক্ষ আপনি পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার এমন বৃক্ষ মাঝারি টাইপের ছোট জাতের গুল্ম জাতীয় গাছ রোপণ করতে হবে, এটা হচ্ছে প্রধান শর্ত। কারণ বৃক্ষ আপনি রেন্টিনিয়া বা আপনি ধরেন ছাদে নিয়ে একটা কাঁঠাল গাছ, বিশাল আকৃতির একটা কাঁঠাল গাছ ছাদে রোপণ করে দেবেন, এটা হবে না, লোডটা নিতে লোড হয়ে যাবে বা গাছটাও বড় হবে না। সেই দিক থেকে আপনি ছাদের জন্য গাছ নির্বাচন করবেন ছোট টাইপের এবং গুল্ম টাইপের।
গুল্ম টাইপের। আচ্ছা। এক্স্যাক্টলি। আর গ্রামের বাড়িতে কেউ যদি তার এইটা চারপাশে হচ্ছে জায়গা আসলে করতে চায়, গ্রামের বাড়িতে যদি কেউ বৃক্ষরোপণ করতে চায় হুম। তাহলে প্রথমত আপনাকে 3-4টা ভাগ করে নিতে হবে। এর মধ্যে প্রধান যে কাজটা করতে হবে, আমার দেশি বৃক্ষরোপণ করতে হবে। আচ্ছা। আমি সবসময় দেশি বৃক্ষরোপণের প্রতি খুব আগ্রহ প্রকাশ করি এবং সবাইকে বলি, তার কারণ হচ্ছে আমাদের দেশের যে পশু পাখি যে বনে থাকে বা আমাদের পরিবেশে যে পশু পাখিগুলি আছে, এরা তো একান্তই আমাদের নিজস্ব। এরা আমাদের নিজস্ব উদ্ভিদের প্রতি তাদের একটা সখ্যতা আছে। আপনি যদি বিদেশি উদ্ভিদ রোপণ করে দেন, বিদেশি উদ্ভিদে যে ফল, বিদেশি উদ্ভিদের যে ব্যাকটেরিয়া হুম। বা বিদেশি উদ্ভিদের যে অণুজীবগুলি, যা পোকামাকড়, এগুলি হয়তো আমাদের পাখিরা খাবে না। আচ্ছা। সুতরাং নিজস্ব দেশীয় উদ্ভিদ যদি রোপণ করেন তাহলে ওই উদ্ভিদের ফল পাখিরা খাবে, আপনি 2টা খাবেন, পাখি 2টা খাবে, প্রতিবেশী কয়টা খাবে, তাহলে এটা খুব আইডিয়াল হয়। তো ভাই এই জায়গাটাতে একটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন কিন্তু চলে আসে, এখন তো জেনেটিক্যালি মডিফাইড অনেক হ্যাঁ, জিএমও তো প্রচুর প্রচুর হচ্ছে। হচ্ছে। তো সেই জায়গায় কি ভাই দেশীয় যে জাতগুলো আছে গাছের, সেটাকে আসলে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে? সম্ভব না কেন? আপনি চাইলেই হবে। আমরা আপনাকে- করতে পারছি কিনা রাইট নাও? আমরা আসলে যারা করছে তারা করছে, কেউ করছে না। আপনি চাইলে পারবেন না কেন? আপনার দেশীয় জাম দেখেন, বাংলাদেশে একটা উদ্ভিদ ছিল, আগে আপনারা খেয়েছেন কিনা, ছোট আমের চেয়ে ছোট, লিচুর চেয়ে সামান্য বড়, মাল্যা আম বলতো, যেটাকে মাল্যা আম বলতো। এই মাইলামটা আমাদের দেশে বিলুপ্ত। এখন বিশেষ করে যে বিষয়টা হয়, আপনি হয়তো জেনে থাকবেন যে এই পৃথিবীতে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা উদ্ভিদে ফুল ফোটে, একবারে তো সব ফুল ফোটে না। না। এখন এরকম কি হইতে পারতো না যে সব ফুল একবারে মার্চ মাসে ফুটবে, মার্চ মাসেই হারভেস্টিং হবে, সারা বছর আর কোনো গাছে ফুল ফুটবে না? তাই তো বৈচিত্র্য থাকতো না। এটা তো হইতে পারতো। হইতে পারতো, হইতে পারতো। সৃষ্টিকর্তা চাইলেই এটা হইতো, হ্যাঁ হয়তো। উনি চান নাই। উনি কি করছেন? গ্রীষ্ম, শীত, বর্ষা, যে ঋতুগুলি আমাদের 6 ঋতুতে আলাদা আলাদা ফুল ফুটে। হ্যাঁ। আবার একই ঋতুর মধ্যে কিছু আর্লি, কিছু লেট, আর কিছু মিডিল ফুল ফুটে। সেটাও আছে। এখন এই যে ফুলগুলি ফুটে, আপনার যদি একবারে ফুটতো তাহলে আপনার একবারে হারভেস্ট করতে হতো। একবারে হারভেস্ট করে এনে রাখলে সেটা সংরক্ষণ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়া, অনেক কিছু ঝামেলা ছিল, বৈচিত্র্যতা তো থাকতোই না। তো আপনি সংরক্ষণ করে নিয়ে আসতেন, পোকামাকড় খাইতো কি, অন্য মৌমাছি খাইতো কি, বন্য পশু পাখিরা কি খাইতো, ওরা নিয়ে কোথায় সংরক্ষণ করতো? ওরা তো সংরক্ষণ করার জায়গা নাই, তারা তো ওদের দিন মতো। আনে দিন খায়। দিন আনে দিন খায়। তো এখন এই যে আপনি প্রতি সিজনে যে ফুলটা ফুটছে, প্রতি সিজনে যে ফল হচ্ছে, প্রতি সিজনে একটা অসুখ আছে মানুষের। প্রত্যেক সিজনেই কিছু না কিছু অসুখ থাকে, সিজনাল ডিজিজ বলে এগুলো, জি বলি না আমরা? হ্যাঁ। তো এখন এই যে সিজনাল ডিজিজগুলি হয়, ওই সিজনে যে ফুল ফুটে, যে ফলটা হয়, এর মধ্যে ওই সিজনাল যে ডিজিজ, তার যে রেমেডিটা নিহিত থাকে। হ্যাঁ, প্রতিষেধকটা তার ভিতরে থাকে, যার জন্য বলা হয় যে যখন যে ফল হবে সেই ফল সেটা যদি ফলদ বৃক্ষ থেকে হয়, সেটা যদি বনজ বৃক্ষ থেকে হয়, যদি এডিবল হয় বনজ বৃক্ষ, তাহলে সেটাও খাও। আর ফলদটা তো খাবাই। যেমন এই যে দেখেন একটা, এই যে আমঝুম, ছাগল নাদি, অথবা হরিণা, অথবা কেউ কেউ কাজল ঘড়ি বলে। এই যে এখন এই সময়টায় জঙ্গলে ভর্তি পাখিরা, দেখবেন বুলবুলি, বিভিন্ন ধরনের পাখি টুপটাপ যে একটা ধরে ধরে বিচিটা খেয়ে ফেলতেছে, একদম খেয়ে ফেলতেছে, দেখতে খুব ভালো লাগে। আপনি যাবেন, আপনি 2টা ছিঁড়ে এনে খাবেন, মিষ্টি, একটু হালকা কষ আছে বাট মিষ্টি, এরকম ধরেন এতটি খায় আসেন। এটার মধ্যেই আপনার জন্য কিছু না কিছু আছে, আপনার জন্য আছে, পাখির জন্য তো আছেই, আপনার জন্যও আছে। তো বিষয়টা হচ্ছে এখন তো আমরা সেটা পাচ্ছি না, খাবো কোত্থেকে? বাট কোনটা এডিবল আর কোনটা এডিবল না, এটা বোঝার কোনো এটা আইডেন্টিফাই করার কিছু লিস্ট আছে যে এটা এডিবল। আচ্ছা, মনে করেন আপনি আজকে কোনো কারণে একটা আপনাকে বা আমাকে কোনো কারণে এমন একটা গহীন জঙ্গলে রেখে আসা হলো, যেখান থেকে 100 কিলোমিটার চতুর্পাশে আমার যোগাযোগের ব্যবস্থা নেই, মোবাইল ফোন নেই, টাওয়ার নেই। সাপোজ এক্সাম্পল, আমার খাবার নেই, আমার 5 দিন থাকতে হবে এনে। 5 দিন তো আমি না খেয়ে থাকতে পারবো না।
কিছু না কিছু খেতে কিছু না কিছু, তখন আপনাকে কিভাবে বাঁচবেন আপনি এখানে? হ্যাঁ, নিশ্চিত আপনাকে এনে বাঘে খাবে না, সাপে ধরবে না, কিচ্ছু না, কোনো মানুষ যে আপনাকে আঘাত করবে না। ছোট্ট একটা ঘর আছে, এর আমাদের রাতে থাকবেন, খাবার নেই, আপনার তো বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন? আপনাকে তখন যে বুদ্ধিটা করতে হবে সেটা হচ্ছে, আপনি বনে যে পাখি, বিভিন্ন রকমের পাখিরা কি খাচ্ছে, কি খাবার খাচ্ছে এখান থেকে, বনের একটা বিড়াল যে কোন খাবারটা খাচ্ছে ওইটা আপনি দেখবেন, খেয়ে ও খুব ভালো আছে, আপনি যে ওইটা একটু খান, হয়তো টেস্ট হইতেও পারে, নাও হইতে পারে। মানে আমার যেহেতু পাখি সার্ভাইভের জন্য, যেহেতু পাখি মরে নাই, আপনি মরবেন না। সুতরাং পাখি যেটা খাবে আপনি ধরে নেবেন যে এটা এডিবল। আবার কিছু আছে যে ধরেন এডিবল না, তো সেটা দেখবেন যে বনে হয়ে রয়েছে, আবার এডিবল কিন্তু দুর্গন্ধযুক্ত, সেটা আপনি খেতে পারবেন না, দরকার নেই। তো মানুষ আসলে এইভাবেই বুঝে নেয়। আরেকটা বংশ পরম্পরা এবং অনেক দিন চলতে চলতে তো মানুষ শিখেই গেছে যে বনের এই ফলটা খাওয়া যায়, বনের এই ফলটা খাওয়া যায় না। তো এটাই তো হচ্ছে আসল। এভাবেই তো মানুষ একজন থেকে আরেকজনে, আরেকজন থেকে আরেকজনে, এভাবেই তো ট্রান্সমিটেড হয় বিষয়গুলো। এভাবেই মানুষ শিখে, এভাবেই মানুষ জানে। এটাই হচ্ছে একটা ধারণা, একটা জ্ঞান, লব্ধ জ্ঞানটা একজন থেকে আরেকজনের মধ্যে এইভাবেই ছড়িয়ে যায়। ভাইয়া, এটা তো গেল যে গাছ আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকারি, বা বুঝতে পারলাম যেটা আমাদের জীবনে তার ভূমিকা অপরিসীম। সব গাছে কি আসলে উপকারী? সব গাছে কি থাকার দরকার আছে? হ্যাঁ, একটা চমৎকার প্রশ্ন করেছেন। পৃথিবীতে দেখুন, সব গাছেই থাকা জরুরি, যদি সেটা আগ্রাসী না হয়, আগ্রাসন সৃষ্টি না করে। যেমন ধরেন বাংলাদেশে আছে হচ্ছে একটা ছোট্ট লতানো ফুল আছে, এটাকে বলা হয় হচ্ছে সিঙ্গাপুর ডেইজি। সিঙ্গাপুর ডিজ আছে, ইয়েলো ডট। এই যে সিঙ্গাপুর ডেইজি, এইটা মাটিতে একবার যদি আপনার কোনো অবস্থায় একটা ছোট লতার টুকরাও পড়ে, এখান থেকে সে বংশ বিস্তার করে পুরা মাটিটাকে একদম আশেপাশে পুরা ভরে দেয়। কিন্তু ফুল ফোটায় সুন্দর, ভরে দেয়, এবং অন্যের খাবারটুকু সে খেয়ে নেয়, খেয়ে নিয়ে অন্য গাছকে জন্মিতে দেয় না ওই জায়গায়। এই ধরনের কয়েকটা যে ইনভেসিভ প্ল্যান্ট আছে, IUCN-এর যে রেকর্ডকৃত যে ইনভেসিভ 100টা প্ল্যান্ট, এই 100টা প্ল্যান্টের মধ্যে হচ্ছে আপনার এই সিঙ্গাপুর ডেইজি বা ইয়েলো ডট অন্যতম। ধরেন এটাকে বাদ দেন, কিন্তু এর তো অক্সিজেন দেয়। এটা যেহেতু আপনার পরিবেশ এবং কৃষির ক্ষতি করছে, এটাকে একটু সরায় রাখি। এছাড়া অন্য যে উদ্ভিদগুলির কথা আপনি বললেন, দেখেন একটা ইকোসিস্টেমে এবং একটা প্রতিবেশের মধ্যে যদি আপনি বলেন, তাহলে 200 রকমের উদ্ভিদ যদি থাকে, প্রত্যেকটাই ওই যে ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে এটা গুরুত্বপূর্ণ হয়। আমার এখানে 10টা চাপালিশ গাছ থাকলেই তো আমার অক্সিজেন দেওয়া ভরে দিচ্ছে। দেখেন পৃথিবীতে ধরেন পরাগায়ন ঘটানোর জন্য পোকামাকড়ের দরকার আছে, প্রজাপতির দরকার আছে, এখন মৌমাছির দরকার। একটা উদাহরণ দিই সিম্পল। মনে করেন প্রজাপতি, সে এরকম একটা ইনসেক্ট যে সে ডিম পাড়ার জন্য একটা স্পেসিসের গাছকে বেছে নেয়, মধু খাওয়ার জন্য আরেকটা ফুলকে বেছে নেয়, এবং তার যে লার্ভা বা যেটা থাকে এইটাকে বড় করার জন্য আরেকটা গাছকে বেছে নেয়। একটা প্রজাতির তার লাইফ সাইকেলের জন্য 3-4টা গাছের উপর নির্ভরশীল হয়। কিন্তু একটা গাছ না থাকলে ওই প্রজাপতিটা আর হবে না, থাকবে না, বাঁচতে পারবে না। যদি বাঁচতে না পারে তাহলে আপনার পরাগায়নটা কে করবে? এটা তো একটা গাছ দিয়ে উদাহরণ দিলাম। এরকম তো আরও পোকামাকড়ের জন্য গবেষণা নিশ্চয়ই আছে, যেটা যে একটা পোকামাকড়ের জন্য অনেক লাগে। তো এই জন্যই তো এত সৃষ্টি, না হলে তো গাছ এক রকমের গাছ দিয়ে সারা পৃথিবীটা ভরা থাকতো। যেমন ধরেন আপনি এই আগেকার দিনে আপনারা নিশ্চয়ই মনে আছে যে প্রচুর পরিমাণে বাঁশঝাড় ছিল, প্রত্যেকটা বাড়িতেই বাঁশের ঝাড় ছিল। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন বাঁশের ঝাড়ে কিন্তু বক বাসা বাঁধত, বাসা বাঁধে, এখনো আছে। এখন তো বাঁশঝাড় নাই, বক কোথায়? নদীর ধারে নদীর থেকে ধরেন 1 কিলোমিটার দূরে বাঁশের ঝাড়, পুকুর থেকে ধরেন 100 গজ দূরে বাঁশের ঝাড় ছিল। সন্ধ্যার পরে বকের কিচিরমিচির শব্দে ওইখানটায় থাকতো। আর সকালে ঘুম থেকে উঠে গেলে দেখতো বাঁশঝাড়ের সাদা চুনের মতো, কারণ বকের বিষটা পড়ছে। এখন তো বক নাই, বাঁশঝাড় নাই, বক নাই। তো আমাদের তো
এই যে পরিবেশ, আমরা তো এভাবেই তো নষ্ট হচ্ছে। যেমন ধরেন প্রচুর বড় বড় বৃক্ষ ছিল আগে, বড় বৃক্ষ হলেই সেটার কুঠুরি থাকতো, ন্যাচারালি একটা কুঠুরি হয়ে যেত। সেই কুঠুরির মধ্যে পেঁচা ছিল, পেঁচার বাসাটা ছিল এখানে। পেঁচা যে বংশবৃদ্ধি করবে, পেঁচার বাসাটা ছিল। গাছটা নাই, পেঁচাটাও নেই, কারণ সে তো বাসা বাঁধার জায়গা পাচ্ছে না, তার বংশবৃদ্ধি হবে কিভাবে? সুতরাং প্রকৃতিতে একটা ইকোসিস্টেমে অনেক প্রজাতির বৃক্ষ থাকবে, এটাই উচিত এবং এটাই স্বাভাবিক, এবং এভাবেই তৈরি পৃথিবীটা। কিন্তু ভাই কিছু বৃক্ষের কথা যেমন বলা হয়, যেমন রেইন ট্রি বা এগুলো নিয়ে তো আমরা ভাই পেপার পত্রিকায় তো একটু নেগেটিভ কিছু পড়ি, যে এগুলা হ্যাঁ, কিছু ধানি জমি যেমন চারপাশে রাখা। হ্যাঁ হ্যাঁ, দরকার। এইটা হচ্ছে ধরেন রেইন ট্রি, তারপরে মেহগিনি, হুম, তারপরে ধরেন এই যে ইউক্যালিপটাস, হ্যাঁ, একাশিয়া, এইগুলো তো বিদেশি বৃক্ষ, এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে। আপনার দেশি বৃক্ষ থাকতে কেন এটা করবেন? আপনার চাপালিশ আছে। বাট এই গাছগুলো কিভাবে আসলো আমাদের এই দেশে? গাছগুলি ধরেন আজ থেকে 100 বছর আগে কোন বৃক্ষপ্রেমীর হাত ধরে এগুলো বাংলাদেশে আসছে, এটা গবেষণার বিষয়। তো এখন ধরেন আপনার চাপালিশ আছে একটা গাছ, হুম, এই চাপালিশ গাছ যদি আপনি রোপণ করেন, এর ফল যখন হবে, বুনু ফল, এটাকে প্রচলিত ফল না, বুনু ফল, কাঁঠালের ছোট ভাই বা কাঁঠালের কাজিন যেটাই বলেন। তো এই যে যে ফলটা চাপালিশ, এই চাপালিশটা তো ধরেন আপনি নিজেও খেতে পারছেন, সুস্বাদু, টক মিষ্টি দুটা মিলায়া চাপালিশ আপনি খেতে পারছেন। আবার চাপালিশ বন্য পশুরা খাচ্ছে, পাখিরা খাচ্ছে, কাঠবিড়ালি খাচ্ছে, বেজিতে খাচ্ছে, যারা পাচ্ছে ওইখানে কমিউনিটিতে যারা আছে। তো এখন আপনি যদি আপনাকে দিয়ে বা আমার পাশে যে ভাইটি বসে আছেন, তারা যদি সবাই ভাবে এরকম যে আপনার তো বিশাল আকার একটা বন আছে, আপনার বাড়িতে অনেক উদ্ভিদ আছে, অনেক গাছ আছে, আপনি একটু ভেবে দেখেন তো, আপনার যে আশেপাশের যে বন্য প্রাণীরা আছে, আপনার এই জীবনে কোনোদিন ওদেরকে খাবার দিতে পারছেন আপনি? মনে হয় না। খাবার দিতে পারবেন না, তো কিভাবে দিবেন? আপনি কয়টাকে খাবার দিবেন? কিন্তু এরা বাঁচে কেমনে? এই যে আপনি বৃক্ষরোপণ করছেন, সেই বৃক্ষে যে ফলটা হয়েছে, সেই বৃক্ষে যে ফুলের মধু হয়েছে, সেই বৃক্ষে যে বীজ হয়েছে, এইগুলা খেয়েই তো আপনার আশেপাশের এই যে বন্য প্রাণীগুলা বেঁচে আছে। এই বন্য প্রাণীগুলা বেঁচে আছে বিদায় আপনি আর টিকে আছেন। কিরকম? বন্য প্রাণীগুলি বেঁচে থেকে সে এই সাইকেল অনুযায়ী এই প্রকৃতিতে এসে ফুলের পরাগায়ন করতেছে। পরাগায়ন করার ফলে আবার পরাগায়ন হচ্ছে, পরাগায়ন হয়ে নিষেক হচ্ছে, নিষেক হয়ে আবার ফল হচ্ছে। ওরাই তো করছে এটা। আচ্ছা। আপনি কয়টা বন ফুলের যে পরাগায়ন করে দিয়ে আসছেন? মৌমাছি এসে করতেছে। তো মৌমাছি যে করছে, নেচার আপনাকে মৌমাছি পরাগায়ন করে দিচ্ছে, আপনি কি করছেন? বসে বসে তার মধুটা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের মধু তো মৌমাছি আপনার জন্য উৎপাদন করে নাই, মধু উৎপাদন করছিল তার বাচ্চাদের জন্য। তা আপনি এনতে নিয়ে আসছেন, সে তো বাধাও দেয় নাই, আপনি খাচ্ছেন, কিন্তু তাকে বাঁচতে দিবেন না আপনি। আপনার তো উচিত মৌমাছিকে বাঁচতে দেওয়া। যদি মৌমাছিকে বাঁচতে দেওয়া আপনার উচিত হয়, তাহলে তো আপনার বৃক্ষরোপণ করে মৌমাছির পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। মৌমাছি কি খেয়ে বাঁচবে? মৌমাছি কি খেয়ে বাঁচবে? তাকে তো খাবার দিবেন আপনি। বন্য পাখিদের, বন্য পোকাদের, বন্য সরীসৃপদের খাবার দিবেন। দেখেন, আগে আপনার বাড়িতে, আপনার মনে আছে কিনা, আমি আগে গ্রামে বসে থাকতাম, প্রত্যেক দিন দেখা যেত এই বেজি মুরগির বাচ্চা নিয়ে গেছে। হ্যাঁ, এখন তো মানুষ মুরগি পালাই বাদ দিয়ে দিচ্ছে। মুরগি পালা বাদ দিছে, মুরগির বাচ্চা বাদ, এখন বেজি আর নিবে কোত্থেকে? আপনি মুরগি নিয়ে বাচ্চা নিয়ে গেছে, বেজিটাকে ধরে পিটায় মারে ফেলছেন। হ্যাঁ, বেচারা মরে যেয়ে তার বংশ শেষ। এখন কি হয়েছে? পরিণামে সাপের উপদ্রব বাড়ছে। সাপের উপদ্রব বাড়ছে কারণ বেজি তো সাপ মারতো। এই যে সাইকেলগুলি, ঈগল পাখি নাই, সবই তো আসলে আস্তে আস্তে আমরা তো ওই যে ফুড চেইনে যদি একবার বিরাট রকমের অবস্ট্রাকেল সৃষ্টি হয়ে যায়, তখন মানুষের জন্য অত্যন্ত মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সেটা। মানে সে ভয়াবহ জায়গার মুখোমুখি এখনো মনে হয় আমরা হই নাই। তবে যদি আমরা এভাবে এর থেকে যদি আমরা একটু মানে সচেতন না হই, তাহলে আমরা হয়তো ওই দিকে যাব। আচ্ছা, তো ভাই আপনি আপনার জীবনে কি পরিমাণ গাছ লাগিয়েছেন? আমি তো ছোট থেকেই কাজ করতাম। আমি ছোট থেকে মনে হয়েছে আমি শেওড়া গাছ নিয়ে লাগাই রাখছি। আচ্ছা,
পাইছি এক জায়গায় ছোট একটা শেওড়া গাছ লাগায় রাখছি, বিশাল আকার হয়েছে শেওড়া গাছ। তো শেওড়া গাছের একটা বিষয় হলো যে একটু বলে নিই, শেওড়ার যে ফলটা হয়, ফলটা খেতে হালকা টক এবং পাখিরা খুব পছন্দ করে। শেওড়া গাছের ফল হইলে একবার আর থাকে না, সব পাখি খেয়ে ফেলায়। তো এখন ধরেন বৃক্ষরোপণ করাটা হচ্ছে যে আপনার শুধু ফলের গাছ রোপণ করতে হবে, নট নেসেসারি শুধু বন গাছ রোপণ করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো কয়টা শেওড়া গাছও রোপণ করতে পারেন, অসুবিধা নেই তো। তো বিশেষ করে আমি ছোটবেলা থেকেই গাছ রোপণ করতাম। আমার বাড়িতে প্রায় এখন 70 প্রজাতির 80 প্রজাতির গাছ আছে। এগুলা আমার হাতে রোপণ করা, বাবার হাতে কিছু ছিল, এগুলাও আছে। তো এছাড়া আমি বিভিন্ন কাজে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অনেক গাছ রোপণ করছি। সুযোগ হইলেই একটা গাছকে বাঁচানোর চেষ্টা করি, একটা গাছকে কীভাবে টিকিয়ে রাখা যায় সেটা নিয়ে কাজ করি। বিশেষ করে গাছটা আপনার হোক, আমার হোক, বা মিস্টার রহিমের হোক, যারই হোক, গাছটা গাছ 3 জন প্রতিবেশী আমরা, আপনার জায়গায় গাছ, ফল হইলে এর বেশিরভাগটা খাওয়ার অধিকার আপনার, তার মধ্যে থেকে একটা অধিকার হচ্ছে বন্য প্রাণীদের, পাড়া প্রতিবেশীদের সামান্য একটা অধিকার আছে, এই তো। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আপনি আটকাবেন, আমার অক্সিজেন আপনি আটকায় রাখতে পারবেন? আপনার গাছে অক্সিজেন প্রডিউস করছে, সেই অক্সিজেন কি আমার বাড়ি থেকে আমি পাই না? আপনি বন্ধ করতে পারবেন না। সো দ্যাট একটা বৃক্ষ যার জায়গায় থাকুক, সেটার মালিক যদি আপনি নাও হন, আমি নাও হই, অন্যের জায়গায়, সেইটার প্রপার যে যত্নটা, এটাকে টেক কেয়ার করা এবং এটা যাতে নষ্ট না হয় সেটাকে দেখাশোনা করার দায়িত্ব সকলের। এমন কোনো গাছ কি আপনার আশেপাশে আপনি লাগিয়েছেন কিংবা দাঁড়িয়ে আপনার মনে হয়েছে যে পৃথিবীতে আপনি আসলে বৃথা আসেন নাই, বা আপনার আশাটা ভাই, একটা গাছ যখন রোপণ করবেন, অনেক দিন ধরে অপেক্ষা করছেন, এই গাছটা থেকে যখন ফুল দিবে, ফুল ফুটবে, ঝলমল করবে ফুলে, একটা সুন্দর সুবাস বেরোয় আসবে, তখনই আপনার কাছে মনে হবে যে আমি সার্থক। তখনই মনে হবে আপনার পরিশ্রম বৃথা যায় নাই। এই যে ফুল ফুটছে, অনেক পাখির খাবার হচ্ছে ফুলের পাপড়ি খেয়ে ফেলে, অনেক পাখি ফুলের পরাগরেণু খায়। এই যে বসন্তকালে দেখেন পলাশ গাছে কি পরিমাণ পাখির কিচিরমিচির শব্দ হয়, শালিক পাখি থেকে শুরু করে শিমুল গাছে, পলাশ গাছে, তারপরে মান্দার গাছে, এই গাছগুলোতে যে পাখিদের আগমনটা ঘটে, এইটা তো তাদের খাবারের জন্য আসে। এই সময় এটা খায়, অন্য সময় কি খায়? অন্য খাবার আছে, আরো অন্য ফুল ফুটে। তো এই বিষয়গুলি হচ্ছে কি, যখন আপনি দেখবেন আপনার গাছে, আপনার হাতে লাগানো গাছে ফুল ফুটছে, আপনার হাতে লাগানো গাছ থেকে পশু পাখিরা খাবার খেয়ে যাচ্ছে, আপনি বেঁচে থাকলেও আপনি দেখছেন, আপনার ভাল লাগছে। আপনি যদি বেঁচে না থাকেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, তারপরেও তো আপনার এই যে গাছ থেকে পাখিরা খাচ্ছে, সেটা তো সাদগায়ে জারিয়া, ওটা হয়তো চলতেই থাকবে। এটা মুসলিম ধর্ম অনুযায়ী, নিশ্চয়ই অন্য ধর্মেও এরকম আছে, অবশ্যই আছে। প্রত্যেকটা ধর্মেই তো বৃক্ষরোপণ, বৃক্ষের চর্চা করা, বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য, পরিবেশ টিকিয়ে রাখার জন্য বলা আছে আলাদা আলাদাভাবে। তো সুতরাং আপনি যে এই যে মজাটা পাবেন, এই মজা কোত্থেকে পাবেন? অবশ্য এটাও বিষয়টা আপেক্ষিক। যেমন আপনি অনেক মানুষ পাবেন, ধরবেন রাস্তায়, খুব সুন্দর একটা চমৎকার ফুল ফুটে আছে, একবারও তাকে নিয়ে ওইটা দেখাইতে পারবেন না, দেখবেও না। আছে, প্রচুর আছে। আপনার কি কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে যে আপনি খুব উৎসাহ করে নিয়ে গেছেন? হ্যাঁ, আমার হয়েছে, কিন্তু খুব একটা আগ্রহ প্রকাশ করে নেই। বাট আপনি প্রচন্ড আগ্রহ করে তাকে আমি আমি তো সবসময়। আপনার ফ্যামিলিতে আপনি, আপনার স্ত্রী বা আপনার বাচ্চা, তাদের আগ্রহ কেমন? হ্যাঁ, বাচ্চাদের আগ্রহটা একটু সৃষ্টি করার চেষ্টা করছি, অন্যদের আগ্রহ সবারই সমান। আমার গাছপালা আছে তো অনেক। আচ্ছা, যাক। যদি ভাই গাছকে প্রশ্ন করার সুযোগ থাকতো, আপনি কি প্রশ্ন করতেন? আমি গাছকে প্রশ্ন করার সুযোগ, গাছ যদি উত্তর দিতে পারতো, এটা কাল্পনিক বিষয়, কাল্পনিক বিষয়। গাছ যদি উত্তর দিতে পারতো, তাহলে আমি গাছকে বলতাম যে তোমাকে মানুষ এত অত্যাচার করে, তারপরেও তুমি চুপচাপ কিভাবে থাকো? একটা কোনো উত্তর দেয় না। দেখেন, আপনি গাছের তলায় বসে সুশীতল বাতাস নিবেন, আপনি খুব পরিশ্রান্ত একজন মানুষ, একটু এটার নিচে বসে নিজেকে জিরাবেন,
তারপরে এটার ফল হয়েছে, ফলটাও খাবেন, যাওয়ার সময় ডালটা ভেঙে নিয়ে তারপরে চলে যাবেন, তারপরেও গাছ কিছু বলে না, একটা কথাও বলবে না, কারণ সে কথা বলতে জানে না, না। বলবে কিভাবে? কিন্তু যদি কথা বলতে জানতো তাহলে নিশ্চয়ই আপনাকে ধরতো। আমার এটা মনে হয় যে বলতো যে ভাই তুমি আমার সব কিছু করলে আমার গাছের ডালটা কেন ভেঙে নিচ্ছ, এটা তো ঠিক হয়নি। আপনি রিসার্চের জন্য করেন অ্যানাদার থিং। আপনি রিসার্চ করবেন একটা গাছ নিয়ে, একটা বিশাল ডাল কেটে দিয়ে রিসার্চ করতেছেন, এটা আরও 10টা গাছের হেবিট জানার জন্য, গাছের হেবিটেট এবং গাছের কি কি পছন্দ করে এগুলোর জন্য। কিন্তু আপনি অযথা একটা ডাল ভেঙে নিয়ে যাবেন, তাহলে তো আপনার ধরতো। কিন্তু গাছ যে ধরে না তা না। এরম করতে করতে গাছপালা যখন বিলুপ্ত হয়, বিলুপ্ত হতে হতে একটা সময় ঝড়, বন্যা, খরা, অতিমাত্রায় বৃষ্টি, বৃষ্টিপাত কমে যাওয়া, প্রচণ্ড তাপদাহ, এগুলি সৃষ্টি হয়। তখন আর মানুষের কিছু করার থাকে না। গাছে যখন প্রতিবাদ শুরু করে, তখন প্রকৃতি যখন প্রতিবাদ শুরু করে, প্রতিবেশ যখন প্রতিবাদ শুরু করে, তখন আর আমার আপনার কিছু করার থাকে না। এক্সাম্পল, আপনি যে সিডর হইল সুন্দরবন, একদম সুন্দরবন একাই তো অনেকগুলো ঝড় থেকে সুন্দরবনে সিডরের সময় যদি প্রত্যেকটা গাছ এই যে বাধা খাইলো এসে ঝড়টা খেয়ে অনেক গাছ ঝরে পড়ে গেল না? তারপরে ঝড়ের তাণ্ডব তো কিছুটা হলেও প্রোটেকশন হয়েছিল, তাই না? মনে করেন সুন্দরবনটা পুরাটা উজাড় করে দেন, ঝড়ের ব্যাগটা কি বাড়বে না? এমনি যে লোকালয় দিয়ে সেটা গেছে যতটুকু পাক একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তো এখন যদি প্রচুর গাছপালা থাকে তা ওইটার উপর দিয়ে চলে যায়। এই জন্যই হচ্ছে কি বৃক্ষরোপণ, বৃক্ষ টিকিয়ে রাখা, বৃক্ষের প্রতি মানুষের আগ্রহটা বাড়িয়ে দেওয়া, এগুলা উচিত। আমরা প্রায় ভাই শেষের দিকে আসছি, আরো দু একটা প্রশ্ন, ছোট প্রশ্নই করবো আপনাকে। তা আমার যেটা মনে হচ্ছে যে আপনার গাছ থেকে পাওয়া জীবনে সবচেয়ে বড় শিক্ষা ধৈর্যটাই। আসলে হয়েছে কি, গাছ থেকে গাছের কাছে যেয়ে যদি আপনি কতক্ষণ থাকেন, তাহলে আপনার ধৈর্য শক্তি বাড়বে, আপনার ভালোবাসা বাড়বে, ভালোবাসতে শিখবেন, এগুলো অটোমেটিক বাড়বে। আরেকটা ভাই কাল্পনিক প্রশ্ন, আপনি যদি একটি গাছকে বাঁচিয়ে রাখার সুযোগ থাকে, আপনি কোন গাছটাকে বাঁচাবেন? বটবৃক্ষ। বটবৃক্ষ, শুধু একটা গাছ কেন? কারণ এই যে বটবৃক্ষ বিশাল হয়, কমিউনিটি এবং বিশাল হয়, অনেক দিন বটবৃক্ষ বিশাল আকার হয়, অনেক দিন যাবৎ সে বেঁচে থাকে, বিশাল আকার হওয়ার কারণে তার পাতার সংখ্যা বেশি থাকে, শালুক সংশ্লেষণ বেশি হয় এবং ফলের পরিমাণ বেশি হয়। শালুক সংশ্লেষণ বেশি হলে আমার আপনার প্রাণীকুলের জন্য উপকার, ফলের পরিমাণ বেশি হলে বন্য প্রাণী ওয়াইল্ড লাইফের জন্য উপকার। এই জন্য বটবৃক্ষ যদি থাকে তাহলে ওই এলাকার পাখি, ওই এলাকার বিশেষ করে মানুষের জন্য যে অক্সিজেন দরকার, সুশীতল বাতাস, অক্সিজেন সাপ্লাই দিবে। আর ভাই কিছু ওষুধি গাছের সাজেশন আপনার কাছে চাইবো, যে কোন গাছগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি নিজেরা। আসলে বলতে গেলে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ভিডিও দেখে কারো যদি আগ্রহ হয় যে আমি এই প্রজাতিটাকে সংরক্ষণ করতে চাই বা আমি একটু এফোর্ট দিতে চাই, সেজন্য একটা রেফারেন্স পায় যে আমি এই গাছগুলোকে আমার বিশেষ করে আপনি দেখেন আমাদের অর্জুন গাছটা খুবই মূল্যবান, অর্জুন, তারপরে ধরেন আছে হচ্ছে তুলসী, অত্যন্ত মূল্যবান। পৃথিবীতে প্রত্যেকটা উদ্ভিদেরই কোনো না কোনো ঔষধি গুণ আছে। আচ্ছা, আমরা কিছু জানি, কিছু জানি না। রিসার্চ হয়ে কিছু বের হয়েছে গুণাগুণ, রিসার্চ এখনো অনেক হয় নাই, অনেক অজানা গুণ আছে যেগুলা নিয়ে কাজ করারও সুযোগ আছে। তো বিশেষ করে আমাদের দেশে প্রাপ্ত যে ঔষধি গাছগুলি, যেমন চালমোগরা গাছটা তো এখন আর একদমই নাই কুষ্ঠরোগের জন্য, কুষ্ঠরোগটাও আমাদের দেশ থেকে কমে গেছে, বিতাড়িত হয়ে গেছে। এরকম অনেক আছে। যেমন ধরেন আপনি গোলাপ, জাস্ট গোলাপ গাছ, আপনার বাসায় যদি একটা গোলাপ গাছ থাকে, যে ফুলটার চমৎকার সুগন্ধি হয়, ওই যে গোলাপ ফুলটা আপনি এটাকে সুন্দর করে যদি আপনার বাসায় থাকে, গোলাপ ফুলটা প্রস্ফুটন হওয়ার পর যখন পাপড়িগুলি অটোমেটিক ঝরে যায়, আপনি সেই পাপড়িগুলি কুড়ায় নিয়ে যান, নিয়ে সুন্দর করে প্রোটেকশন দিয়ে সেটাকে শুকিয়ে নেন, শুকিয়ে নিয়ে গরম পানিতে দিয়ে পান করে দেখুন তো আপনার স্নিগ্ধতা আসে কিনা। আপনি আজকে বা আপনারা যদি সুযোগ থাকে আপনারা যে করে দেখেন না, আছে যে রোজমেরি টি সবাইকে খাওয়াইছে, এটা দেখবেন যে আপনার স্নিগ্ধতা চলে আসবে। তুলসী পাতার চা আপনার শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। কোনটার কথা, কতটার কথা বলবেন? অর্থাৎ আপনার পরিবেশে আপনার
আশেপাশে যদি কোনো উদ্ভিদকে টিকিয়ে রাখতে চান, আপনার সামনে যা থাকবে সবকটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। ওকে। তারপরে ধীরে ধীরে জেনে নেন যে এইটার ঔষধি গুণ কি, এটার ঔষধি গুণ কি, এটার ঔষধি গুণ কি। তাহলে দেখবেন যে আপনার যে পরিবেশটা সবুজ হবে, সমৃদ্ধ হয়ে উঠবে। এবং সমৃদ্ধ হয়ে উঠলে আপনি যেমন ভালো থাকবেন, আপনার প্রতিবেশীর একটা উদ্ভিদ নাই, কোনো গাছপালা তার নাই, সেও ভালো থাকবে নিশ্চিত। কারণ আপনার অক্সিজেন, আপনি তাকে ফল খেতে দিবেন না, অ্যানাদার থিং, কিন্তু অক্সিজেন বন্ধ করার কোনো রকম ক্যাপাবিলিটি আপনার নাই, আপনি পারবেন না সেটা বন্ধ করতে। ইউ ক্যান ডু দিস। কারণ আপনি কীভাবে বন্ধ করবেন? আপনার এখান থেকে অক্সিজেন যাবেই, সুতরাং সে অক্সিজেন পাবে। সো দ্যাট আমি মনে করি, আমার যেটা ধারণা এবং বিশ্বাস, একটা উদ্ভিদ একটা কমিউনিটিতে, একটা গ্রামে আপনার জায়গায় থাকলেও এই উদ্ভিদটা সকলের, ইন টার্মস অফ অক্সিজেন ডিস্ট্রিবিউটেড, ইন টার্মস যেহেতু অক্সিজেন সে ডিস্ট্রিবিউট করছে, সো দ্যাট এই উদ্ভিদটাকে টিকিয়ে রাখা সকলেরই উচিত, সকলের কর্তব্য। ওকে। আর সবার উদ্দেশ্যে তাহলে যদি আপনি কোনো একটা বার্তা দিতেন। হ্যাঁ, এটা হলো যে আমি আসলে সবাইকেই বলি, যারা গাছপালা ভালোবাসেন অবশ্যই গাছের প্রতি কদর করবেন, বৃক্ষ রোপণ করবেন, দেশি বৃক্ষ রোপণ করবেন। দেশি বৃক্ষ বিশেষ করে আমাদের পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য উপযোগী বৃক্ষ রোপণ করবেন, এবং যে বৃক্ষগুলি মানুষের জন্য উপকারী সেই বৃক্ষগুলি রোপণ করবেন। সর্বোপরি আমাদের যে নিজস্ব উদ্ভিদ, ইন্ডিজেনাস প্ল্যান্টগুলির দিকে গুরুত্ব দেবেন। এটাই সকলের প্রতি একটা বলা। সবসময় বলি যে বর্ষাকাল আসছে, এখন থেকে প্ল্যান করে, জায়গা নির্বাচন করে সেই গাছগুলি নিয়ে কাজ শুরু করলে, বর্ষাকালে রোপণ করে দিলে গাছগুলি টিকে যাবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। গল্প শুনলাম, আমাদের খুবই ভালো লাগছে, এবং আশা করি আমাদের দর্শক যারা এই পর্ব দেখছেন তাদের কাছেও গল্পগুলো ভালো লেগেছে। বাট প্রোগ্রামটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভাইয়ের কথা সূত্র ধরেই, সামনে যেহেতু বর্ষাকাল আসছে, চলুন আমরা এই বর্ষাকালকে সামনে রেখেই অন্তত বছরে 5টি করে গাছ লাগাই, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করি গাছ লাগানোর জন্য। সেতে আমরা যদি গাছ লাগাই, তাতে হয়তো আমরা কি উপকার করলাম সেটা আমরা হয়তো এখন ফিল করতে পারবো না, বাট যদি আমরা ধর্মে বিশ্বাসী হই, সাদগায়ে জারিয়া, আমরা পরে গিয়ে উপলব্ধি করতে পারবো, হয়তো আমাদের আমলনামায় কিছু সুন্দর কথা যুক্ত হয়ে থাকবে। আর সেই গাছের ছায়ার নিচে বসে কেউ যখন আপনার প্রশংসা করবে বা কেউ যখন তৃপ্ত হবে, সেটাও হয়তো আপনার জীবনে একটা বড় পাওয়া হতে পারে। আমাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।